ছাত্রীরা আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের নিউক্লিয় বিভাজন। আগের সপ্তাহে তোমরা নিউক্লিয়াস চ্যাপ্টারের শুরুতেই শিখেছো তেজস্ক্রিয়তা। আমরা একটু আগের সপ্তাহে পড়াটা ছোট করে আলোচনা করে নিই। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে কোনো পদার্থের তেজস্ক্রিয়তা এমন একটা ধর্ম যে যদি কোনো মৌল তার ভর সংখ্যা খুব বেশি হয়, অর্থাৎ মৌলটা যদি ভারী মৌল হয়, তাহলে কি হয়, তার নিউক্লিয়াস থেকে অনবরত স্বতঃস্ফূর্তভাবে কিছু অদৃশ্য বিকিরণ নির্গত হয়। এই যে ধর্ম তাকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা একটা ধর্ম, যে ধর্ম একটা ভারী মৌলের জন্য কি হয়, নিউক্লিয়াস থেকে অনবরত তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হয়। এরকম কিছু উদাহরণ: ইউরেনিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, তারপরে প্লুটোনিয়াম। এই ধরনের যে মৌলগুলোর কথা আমরা পড়েছি সেগুলো সবাই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, এই তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তার কারণ কি? কী কারণে তেজস্ক্রিয়তা ধর্ম বা তেজস্ক্রিয় হয় এরা? তাহলে এই মৌলগুলো তেজস্ক্রিয় হওয়ার কারণ হচ্ছে এদের নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন কণিকা যেগুলো থাকে, অর্থাৎ প্রোটন আর নিউট্রন কণিকার যে অনুপাত, অর্থাৎ নিউট্রন বাই প্রোটন, এই অনুপাতটা 1.5-এর থেকে বেশি। অর্থাৎ যে সমস্ত মৌলের নিউক্লিয়াসে নিউট্রন বাই প্রোটন এই অনুপাতটা গ্রেটার দ্যান 1.5 হয়, সেই সমস্ত মৌলগুলোর তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। আর কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো, বা আমরা বলেছিলাম যে তেজস্ক্রিয়তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় ঘটনা কেন নিউক্লিয় ঘটনা বলা হচ্ছে না? কোনো তেজস্ক্রিয় মৌল রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যখন অন্য কোনো যৌগে রূপান্তরিত হয়, তখনও কিন্তু তাদের মধ্যে তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। তার কারণ হচ্ছে যখনই কোনো একটা রাসায়নিক ধর্ম, মানে রাসায়নিক কোনো পরিবর্তন ঘটে, তখন কি হয় না, কোনো পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন বিন্যাস থাকে সেটা কিন্তু পরিবর্তিত হয় অন্য যৌগ যখন গঠিত হয়। সুতরাং তার ভেতরের নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন ঘটে। সেই কারণে কোনো যখন এই ধরনের মৌলগুলো যখন রাসায়নিক বিক্রিয়া করে অন্য কোনো যৌগ গঠন করে, সেই যৌগগুলোও কিন্তু তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। এর থেকে প্রমাণিত হলো যে এই বিষয়টা সম্পূর্ণরূপে নিউক্লিয়াস ঘটিত, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থেকেই এই সমস্ত রশ্মিগুলো নির্গত হচ্ছে। তাই আমরা এই প্রথম বৈশিষ্ট্য হিসেবে যেটা পাচ্ছি যে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, কারণ এর সঙ্গে শুধুমাত্র নিউক্লিয়াসের যোগাযোগ রয়েছে, তার বাইরে যে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন মহল রয়েছে তার কিন্তু কোনো যোগাযোগ নেই। আরও কি পড়েছিলাম বৈশিষ্ট্যতে? যে এই ধরনের পদার্থগুলো চৌম্বক ক্ষেত্র, মানে তেজস্ক্রিয় যে বিকিরণগুলো নির্গত হয় সেগুলো চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, কোনো রকম এই ধরনের ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। আরও আমরা পড়েছিলাম যে সক্রিয়তা বলে একটা রাশি আমরা পড়েছিলাম। সক্রিয়তা সেটা কি না, 1 সেকেন্ড সময়ে যতগুলো নিউক্লিয়াস, কোনো তেজস্ক্রিয় মৌলে যতগুলো নিউক্লিয়াসে বিভাজিত হয় বা বিঘটন ঘটে, যতগুলো নিউক্লিয়াস ভেঙে যায় বা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। কারণ আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলেই সেই মৌলগুলো নতুন মৌল তৈরি করে। সুতরাং এই সক্রিয়তাকে কিভাবে মাপা হচ্ছে না, 1 সেকেন্ড সময় যতগুলো নিউক্লিয়াস বিঘটন ঘটছে সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে সক্রিয়তা। এর একক হচ্ছে বেকারেল। তাহলে 1 বেকারেল। আবার এর একটা বড় এককও আছে, 120 CI, সেটা হচ্ছে 3.7 × 10⁻, মোটামুটি আমরা মনে রাখবো, যেটা হয় 10 বেকারেল। তার মানে এই 20 হচ্ছে অনেক বড় একক। তার তেজস্ক্রিয়তার একক হিসাবে সক্রিয়তা, এবং 120 = 3.7 × 10⁻10 বেকারেল আমরা ধরতে পারি। এরপর আমরা পড়েছিলাম তেজস্ক্রিয় যে বিকিরণগুলো, তার মধ্যে মোট 3টে রশ্মি পড়েছিলাম: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। যে আলফা রশ্মি হচ্ছে কিছু ধনাত্মক আধানবাহিত কণার স্রোত। সেখানে আমরা দেখেছিলাম সেটা আসলে হিলিয়াম কণার স্রোত। হিলিয়াম কণা মানে কি, যার নিউক্লিয়াসে 2টো প্রোটন 2টো নিউট্রন রয়েছে। সুতরাং এই যে হিলিয়াম কণার যে ভর, সেটা 2টো প্রোটন আর 2টো নিউট্রন কণার ভরের সমষ্টি। আবার বিটা কণা হচ্ছে নেগেটিভ আধানবাহিত কণার স্রোত।
সেটা আবার একটা ইলেকট্রনের যে আধান সেই আধানের সঙ্গে সমান, আর এর আধান দুটো প্রোটনের আধানের সমান। সুতরাং এর আধান কত হয় 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। এর আধান কত হবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর কি এর ভর হচ্ছে একটা ইলেকট্রনের ভরের সমান। আর গামা রশ্মি কি ছিল? গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, 0.1 অ্যাংস্ট্রম। এই তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, 0.1 অ্যাংস্ট্রমের থেকেও কম, এবং এর কোনো ভর নেই। এটা শুধুমাত্র একটা তরঙ্গ, এক প্রকার শক্তি আমরা বলতে পারি। আরও আমরা পেয়েছিলাম আলফা বিটা গামার যে মূল একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি আলফা কণার ভেদন ক্ষমতাকে যদি আমরা 1 একক ধরি, তাহলে বিটা কণার ভেদন ক্ষমতা তার 100 গুণ, আর গামার সব থেকে বেশি 10,000 গুণ। আবার আলফা কণার আমরা যদি আবার গামা কণার আয়নায়ন ক্ষমতা, গ্যাসের মধ্যে দিয়ে আয়নায়ন ঘটিয়ে দেয় অর্থাৎ গ্যাসগুলোকে ভেঙে দেয়, গ্যাসের আণবিক অবস্থায় চলে আসে, তাহলে সেটা যদি এর 1 একক হয়, বিটার 100 আর গামার হচ্ছে 10,000 গুণ। তার মানে আলফার কিন্তু আয়নায়ন ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি, আর গামার কিন্তু কোনো কিছু ভেদ করে যাওয়ার ভেদন ক্ষমতা অন্য দুটোর তুলনায় সব থেকে বেশি। এগুলো আমরা পড়েছিলাম। আর আমরা পড়েছিলাম তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহার, ক্যান্সার রোগের চিকিৎসায় কোনো তারপরে জীবাণুনাশক হিসাবে। এরপরেও আমরা তেজস্ক্রিয়তা আরও করেছিলাম যে পুরাতাত্ত্বিক বিভাগে, সেখানে বিভিন্ন কিছু জীবাশ্মের বয়স নির্ণয় করতে, পৃথিবীর বয়স নির্ণয় করতে, এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার আমরা দেখেছিলাম। আর আমরা পড়েছিলাম ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, সেটাকে আমরা ডেল্টা এম দিয়ে প্রকাশ করছিলাম। ডেল্টা এমটা কি না, একটা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো থাকে অর্থাৎ নিউট্রন কণিকা ও প্রোটন কণিকা, এই নিউট্রন ও প্রোটনের মোট যে ভর, সেটা নিউক্লিয়াসের মধ্যে তারা যখন জোটবদ্ধ অবস্থায় থাকে অর্থাৎ নিউক্লিয়াসের ভরের থেকে তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ নিউক্লিয়াস যখন আমরা আলাদা করে নিউক্লিয়াসকে ওজনটা নেব, তখন নিউক্লিয়াসের ওজন কিন্তু নিউট্রন ও প্রোটনের ওজনগুলোর থেকে সামান্য কম। সেই যে ভরের যে বিচ্যুতি বা ভরের যে ত্রুটি, সেটাকে ডেল্টা এম দিয়ে প্রকাশ করা হচ্ছিল। তারপর আমরা পড়েছিলাম এই ডেল্টা এমকে যখন আমরা c² দিয়ে গুণ করছি, অর্থাৎ এটা আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা, অর্থাৎ ভরকে কিছুটা পরিমাণ শক্তিতে রূপান্তরিত করা যায়, আইনস্টাইন যে থিওরি আমাদের দিয়েছিলেন, সেখান থেকে আমরা দেখেছিলাম ডেল্টা এম ইন্টু c² করলে আমরা বন্ধন শক্তি পাচ্ছি। বন্ধন শক্তি আর কিছুই না, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো থাকে তাদেরকে নিউক্লিয়াসের বাধা থেকে, নিউক্লিয়াসের ভেতর থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে যে শক্তি প্রয়োজন, তাকেই আমরা বন্ধন শক্তি বলছি। এইটুকু আমাদের আগের সপ্তাহে পড়া হয়েছিল। আজকে আমরা চলো নিউক্লিয় বিভাজন দিয়ে শুরু করি। নিউক্লিয় বিভাজন একটা নিউক্লিয় বিক্রিয়া বলতে পারি, যেখানে কি হয় না, কোনো ভারী অপেক্ষাকৃত ভারী মৌল সে সমান দুটো ভর বিশিষ্ট আলাদা দুটো মৌলে যখন বিভক্ত হয়ে যায়, সেই বিক্রিয়াকে আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলি। এটাকে যদি আরেকটু ডিটেলসে বলি, প্লুটোনিয়াম, ইউরেনিয়াম এই ধরনের যে ভারী মৌলগুলো আছে, তাদেরকে যদি কোনো ধীরগতি সম্পন্ন নিউট্রন কণিকা দিয়ে আঘাত করা হয়, তখন ওই মৌলগুলো সমান দুটো ভর বিশিষ্ট মৌলে বিভক্ত হয়ে যায়। এই ঘটনাকে আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলতে পারি। নিউক্লিয় বিভাজনের একটা উদাহরণ দেখা যাক। যখন একটা ইউরেনিয়ামকে আমরা নিউট্রন কণিকা দিয়ে আঘাত করব, তখন কি ঘটনা ঘটবে? 23592 তাকে একটা নিউট্রন কণিকা দিয়ে আঘাত করা হচ্ছে। নিউট্রন কণিকার আধান 0, ফলে এই অবস্থায় একটা কম্পাউন্ড নিউক্লিয়াস বা একটা ইউরেনিয়ামের একটা আইসোটোপ তৈরি হবে, যেটা 23692, এবং এটা ভীষণ আনস্টেবল স্টেটে থাকবে, অর্থাৎ অস্থায়ী, খুব ভঙ্গুর এবং সেই পরবর্তী এটা ভেঙে গিয়ে দুটো মৌল তৈরি করবে, একটা বেরিয়াম যেটা হয়ে যাবে 56141, আর একটা ক্রিপ্টন যেটা হয়ে যাবে 3692, আর তিনটে নিউট্রন কণিকা এর সঙ্গে তৈরি হবে, তার সঙ্গে প্রচুর শক্তি, যে শক্তিটা আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং এই যে বিক্রিয়াটার কথা, বিক্রিয়াটা আমরা লিখলাম, এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলাদা আলাদা মৌল তৈরি হয়েছে, তিনখানা নিউট্রন কণিকা এবং কিছুটা পরিমাণ শক্তি, যেটা আসলে গামা রে হিসাবে নির্গত হচ্ছে, এবং এইভাবে আমরা একটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া পাচ্ছি।
এখান থেকে কয়েকটা জিনিস আমরা ব্যাখ্যা করব। যেমন প্রথমেই আমরা যেটা বলবো যে এই যে নিউট্রন কণিকা দিয়ে আঘাত করার পেছনে কারণটা কি। এই নিউক্লিয়াসকে আমরা তো একটা প্রোটন কণিকা দিয়েও আঘাত করতে পারতাম, নিউট্রন কণিকাকেই আমরা বেছে নিলাম কেন? আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে যে ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে যখন আমরা কোনো যে কণাটা দিয়ে আঘাত করব সেই কণাটা যদি আধানগ্রস্ত হয় অর্থাৎ আহিত কণা হয় তাহলে কি হবে? যদি এটা প্রোটন কণিকা হতো তাহলে তার সঙ্গে নিউক্লিয়াসের একটা বিকর্ষণ বল ক্রিয়াশীল হতো, কিন্তু নিউট্রন যেহেতু নিজে নিস্তড়িত ফলে এই ধরনের কোনো বিকর্ষণ বল এখানে ক্রিয়াশীল হবে না, ফলে প্রক্রিয়াটা সহজেই ঘটবে, যে কারণে আমরা নিউট্রন কণিকাকে বেছে নিয়েছি। 2 নম্বর হচ্ছে এই যে বেরিয়াম, ক্রিপ্টন এগুলো যে তৈরি হলো এবং তার সঙ্গে 3টে নিউট্রন কণিকা তৈরি হলো, এখানে আমরা দেখব যে এদের যোগফল অর্থাৎ বিক্রিয়াজাত যে জিনিসগুলো তৈরি হলো, বিক্রিয়ক পদার্থের ভর আর বিক্রিয়াজাত পদার্থের ভরের মধ্যে একটা ডিফারেন্স আছে, অর্থাৎ এগুলোর যোগফল কিন্তু এর তুলনায় সামান্য কম। কতটা কম না? প্রায় 0.21536 ইউ পরিমাণ কম। এটা কি? ইউটা হচ্ছে পারমাণবিক ভর একক, এবং আমরা জানি এক পারমাণবিক ভর মানে কত হয়? 1.6 × 10⁻⁻27 কেজি, 1.66, তাই তো? 1.66 × 10⁻⁻27 কেজি। সুতরাং এত ইউ পরিমাণ কিন্তু ভরের একটা ডিফারেন্স এখানে তৈরি হচ্ছে। তাহলে ওই ভর ঘাটতি, যে ভরের ঘাটতিটা হলো সেটা কিভাবে আত্মপ্রকাশ করলো, কি তৈরি করলো? ওই আইনস্টাইনের ভর শক্তির যে নিত্য তৌতুল্যতা যে শক্তি, সেখান থেকে আমরা এই শক্তিটা পেলাম। অর্থাৎ একে যদি আমি c² দিয়ে গুণ করি এবং সেটা আমরা কি পাবো? সেটা আমরা জুল ইউনিটে পারবো। আমরা জানি এই এমইভিটা কি, আমরা যদি আরেকটু ডিটেলসে বলি, এমইভি হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট, তার মানে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কি না, যখনই কোনো পারমাণবিক ঘটনা বা কোনো নিউক্লিয় ঘটনাতে আহিত কোনো কণা, নিউট্রন, আহিত কোনো কণা বলতে প্রোটন বা কোনো আহিত পজিট্রন, এই ধরনের কণার যখন শক্তি পরিমাপ করা হয় তখন আমাদের ইলেকট্রন ভোল্ট ইউনিট ব্যবহার করা হয়। ইলেকট্রন ভোল্টের যদি সংজ্ঞা বলি সেটা কি হবে না, একক আধানযুক্ত ইলেকট্রনের সমান আধানযুক্ত কোনো তড়িৎগ্রস্ত কণাকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যদি পাঠানো হয় তাহলে যে পরিমাণ শক্তি খরচ হবে বা যে পরিমাণ শক্তি লাগবে তাকেই বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। সুতরাং এই ইলেকট্রন ভোল্ট থেকে এবং এই 1 এমইভি সমান সমান কত জুল হয়? এই 1 এমইভি সমান সমান মোটামুটি 1.6 × 10⁻⁻13 জুল হয়। ফলে আমরা যখন এই যে ভরের যে ঘাটতি হলো তাকে যখন c² দিয়ে গুণ করব তখন আমরা জুল ইউনিটে পাবো, এবং সেই জুলকে যখন এই রাশিমালাটা দিয়ে ভাগ করবো তখনই আমরা এমইভি ইউনিটে পেয়ে যাচ্ছি কত? 200.6 এমইভি। বোঝা গেল? তাহলে এই যে বিপুল পরিমাণ শক্তি তৈরি হলো সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ওই ভর বিচ্যুতির জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে নিউট্রন কণিকা তৈরি হয়েছে। তাহলে এই 3টে নিউট্রন কণিকা যেহেতু এরা তাপীয় গতীয় অবস্থায় থাকবে, ফলে এরা আবার নতুন করে 3টে ইউরেনিয়াম কণিকাকে কি করবে? বিভাজিত করবে, এবং 3টে ইউরেনিয়াম আবার বিভাজিত হয়ে বেরিয়াম, ক্রিপ্টন এবং আরও 3টে তৈরি করবে। তাহলে এক একটার জন্য 3টে হলে তাহলে এখান থেকে যে 3টে নিউট্রন কণিকা তৈরি হলো, তাহলে প্রথমে আমরা যদি এই বিক্রিয়াটাকে এইভাবে লিখি, একটা ইউরেনিয়াম, সেখান থেকে প্রথমে বেরিয়াম তৈরি হলো, তারপর 3টে নিউট্রন কণিকা, তারপর ক্রিপ্টন এবং কিছুটা শক্তি যেটা 200.6 এমইভির মতন, আর কি 3টে নিউট্রন কণিকা তৈরি হলো। এই 3টে নিউট্রন কণিকা আবার 3টে ইউরেনিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে এবং ওই একই ঘটনা ঘটবে, সেখান থেকে আরও 3টে কি তৈরি হবে? নিউট্রন কণিকা আমরা পাবো প্রত্যেক ক্ষেত্রে। তাহলে প্রথম মূল বিক্রিয়া থেকে যে 3টে নিউট্রন কণিকা পাচ্ছি সেখান থেকে কিন্তু আবার আমরা কতগুলো? 9খানা পাবো। এর পরবর্তীকালে আমরা আর 9টা থেকে প্রত্যেকটার জন্য 3টে করে পেলে 27খানা নিউট্রন কণিকা পাবো। এরকমভাবে পরেরটা 81 এবং তারপরে হচ্ছে কত হবে? 3 থেকে 3 24। তাহলে ওইভাবে গুণোত্তর পদ্ধতিতে কিন্তু নিউট্রন সংখ্যাটা বাড়ছে।
তার মানে কি হচ্ছে, একবার বিক্রিয়াটা শুরু হলেই উৎপন্ন নিউট্রন কণিকাগুলো অটোমেটিক্যালি এটা কি করবে, অন্য ইউরেনিয়ামকে বিভাজিত করতে শুরু করবে এবং এই বিক্রিয়াটি কন্টিনিউ শৃঙ্খল পদ্ধতিতে কিন্তু চলতে থাকবে এবং প্রত্যেকবার 200.6 MeV পরিমাণ শক্তি নির্গত হবে। ফলে খুব কম সময়ের মধ্যে কিন্তু বিপুল পরিমাণ শক্তি এখান থেকে আমরা পাবো। ঠিক এই নীতিকে ব্যবহার করে এই শৃঙ্খল বিক্রিয়া যখন অনিয়ন্ত্রিতভাবে ঘটানো হয় তখন কিন্তু যে নীতি তৈরি হয় সেটা হচ্ছে পরমাণু বোমার নীতি, অর্থাৎ অ্যাটম বোমের নীতি হচ্ছে এই অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়। তাহলে এই অ্যাটম বোম সম্পর্কে যদি আমরা একটু পুরনো কথা মনে করি, সেখানে আমাদের প্রথমেই যেটা মনে আসবে সেটা কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945-এ আমরা দেখেছিলাম দুটো পরমাণু বোমার ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে 6 আগস্ট হিরোশিমাতে, আর একটা 9 আগস্ট নাগাসাকিতে। এই দুই জায়গায় কি হয়েছিল, আমেরিকা জাপানের এই দুটো জায়গায় কিন্তু পরমাণু বোমা ফেলেছিল। প্রথম যে জায়গাটা হিরোশিমাতে, সেখানে যে পরমাণু বোমাটা ফেলেছিল তাকে বলা হচ্ছে লিটল বয়। সেই পরমাণু বোমাটার নাম ছিল লিটল বয় এবং এটা ছিল একটা ইউরেনিয়াম পরমাণু বোমা, ইউরেনিয়াম 235 পরমাণু বোমা। আর নাগাসাকিতে যে পরমাণু বোমা ফেলা হয়েছে সেটা হচ্ছে ফ্যাটম্যান পরমাণু বোমা, সেটা ছিল প্লুটোনিয়ামের 239 পরমাণু বোমা। এবং আমরা যদি এদের শক্তিগুলো একটু দেখে নিই, শক্তি কত, এটা একটা ছিল 15 কিলোটন TNT, আর একটা ছিল 21 কিলোটন TNT। এই TNT আসলে পরমাণু বোমার শক্তি মাপার একটা, বলতে পারি TNT রেসপেক্টে আমরা পরমাণু বোমাগুলোর শক্তি নির্ণয় মাপতে পারি। সেখানে 15 কিলোটন TNT বলতে প্রচুর একটা বিস্ফোরক ক্ষমতাযুক্ত একটা পরমাণু বোমা, এবং তার থেকেও বেশি ক্ষতিকারক, বেশি শক্তিশালী ছিল প্লুটোনিয়ামের যে পরমাণু বোমা, যেটা নাগাসাকিতে ফেলা হয়েছিল 9 আগস্ট, সেই শক্তিটা। ফলে এই দুটো পরমাণু বোমার ফলে যেটা ঘটেছিল যে মুহূর্তের মধ্যে কয়েক কিলোমিটারের মধ্যে কিছু সমস্ত কিছু জীবিত জিনিস ধ্বংস হয়ে গিয়েছিল এবং তারপরে 90% মানুষ প্রায় মারা গিয়েছিল। আর তারপরেও যেটা ঘটেছিল সুদূর প্রসারী ফল কিছুদিনের মধ্যেই রক্তাল্পতা, ডায়রিয়া, বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটেছিল এবং দীর্ঘদিন ধরে সেখানে যেটা ঘটে চলেছে, বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে এবং বিভিন্ন ধরনের ফুসফুসের বা থাইরয়েডের ক্যান্সার সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। সুতরাং এই যে ফল, এই পরমাণু বোমার যে ধ্বংসাত্মক যে প্রভাব, সেটা কিন্তু আমরা হিরোশিমা নাগাসাকি ঘটনা থেকে মনে করতে পারি। আরও কি না, এই পরমাণু বোমা কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে যেমন রয়েছে, সেখানেও কিন্তু আরও যেমন রয়েছে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত জায়গাতে, পাকিস্তান, এদের কাছেও কিন্তু পরমাণু বোমা রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে অথরাইজড ওয়েতে, আর আনঅথরাইজড ওয়েতে রয়েছে কার কাছে, ইরান, তারপরে নর্থ কোরিয়া, এদের কাছে আনঅথরাইজড ওয়েতে পরমাণু বোমা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পরমাণু বোমার বিষয়টা দেখলাম এবং পরমাণু বোমার যে মূল নীতি সেটাই হচ্ছে শৃঙ্খল পদ্ধতি, নিউক্লিয় বিভাজনের যে অনিয়ন্ত্রিত শৃঙ্খল পদ্ধতি, চেইন রিয়াকশন, তার প্রভাবেই কিন্তু একটা খুব কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ শক্তি তৈরি হচ্ছে এবং সেই বিপুল পরিমাণ শক্তি সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এটাই হচ্ছে পরমাণু বোমার একটা নীতি বলতে পারি। আর এরপর আমরা দেখবো যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার এই প্রচুর শক্তিটাকে কিন্তু কাজে লাগিয়ে আমরা ভালো দিকেও ব্যবহার করতে পারি। তাহলে চলো সেটা দেখে নেওয়া যাক। আমরা যে দেখলাম যে নিউক্লিয় বিভাজন পদ্ধতিতে বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় যে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে, সেটাকে কিন্তু যদি আমরা নিয়ন্ত্রিতভাবে কন্ট্রোল ওয়েতে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সেই শক্তিকে ভালো কাজেও ব্যবহার করা যায়। তার জন্য আমরা নিউক্লিয় চুল্লি বা রিঅ্যাক্টর করব। সেখানে কি না, নিউক্লিয় চুল্লি বা রিঅ্যাক্টরে এই যে ইউরেনিয়ামকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং ইউরেনিয়ামকে নিউট্রন কণিকা দিয়ে আঘাত করে যে চেইন রিঅ্যাকশনটা তৈরি হয়, সেটাকে কন্ট্রোল ওয়েতে ব্যাপারটাকে
চালনা করা হয়, ফলে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। সেই উৎপন্ন শক্তি কী ঘটায় না স্টিম ইঞ্জিনে স্টিম তৈরি করে ইঞ্জিনের যে স্টিম ইঞ্জিনের যে অর্থাৎ স্টিম তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি সেখানে উৎপন্ন হয়। সুতরাং এই নিউক্লিয় রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লিতে উৎপন্ন প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তি এখানে কি তৈরি করছে, সেই নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি সেটা কিন্তু বিদ্যুৎ শক্তি তৈরিতে ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা আমরা মনে রাখবো, নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, সেটা কিন্তু রূপান্তরিত হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। যদি আমরা একটু কম্পেয়ার করি, অর্থাৎ আমরা যদি দেখি যে 1 কেজি ইউরেনিয়াম পুড়িয়ে যে তাপশক্তি উৎপন্ন হয়, সেই তাপশক্তি পেতে গেলে আমাকে 10,000 কিলোটন 10,000 টন কয়লা পোড়াতে হবে। তাহলে বুঝতে পারছি 1 টন মানে হচ্ছে 10,000, তাই তো? সুতরাং 10,000 টন যখন আমি কয়লা পোড়াবো তখন যে তাপশক্তি উৎপন্ন হবে সেটা 1 কেজি ইউরেনিয়াম পুড়িয়ে আমরা সেই তাপশক্তি তৈরি করতে পারি। তাহলে এই যে বিপুল পরিমাণ তাপশক্তি, অর্থাৎ এই তাপশক্তিটা 1 কেজি ইউরেনিয়াম আর 1 কেজি কয়লার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে 1 কেজি কয়লার তাপশক্তি 30 লক্ষ গুণ হচ্ছে 1 কেজি ইউরেনিয়ামের উৎপন্ন তাপশক্তি। ফলে এই বিপুল পরিমাণ তাপশক্তিকে কিন্তু কাজে লাগিয়ে আমরা টারবাইন ঘুরিয়ে স্টিম তৈরি করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। এবং বুঝতেই পারছি যে এটা একটা নিয়ন্ত্রিত শৃঙ্খল পদ্ধতি, ফলে এখানে কিন্তু ওই যে গামা রশ্মি বেরোবে। তাহলে এই গামা রশ্মি যেহেতু এটা খুবই ক্ষতিকারক রশ্মি, তাই সেই রশ্মির প্রভাব থেকে রক্ষা করার জন্য নিউক্লিয় রিঅ্যাক্টরের যে কোর তৈরি হয়, যে আবরণ তৈরি হয়, সেই আবরণটাকে কিন্তু খুব মোটা হতে হয়, ঠিক আছে? কিন্তু তারপরেও দেখা গেছে দুটো যে ঘটনা আমাদের মনে রাখতে হবে, নিউক্লিয় রিঅ্যাক্টরের যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুটোর কথা একটু আমরা বলি। যে একটা হয়েছিল কত সালে না 1986-এ 26 এপ্রিল, 1986 খ্রিস্টাব্দের 26 এপ্রিল একটা ঘটনা ঘটেছিল। সেটা ছিল সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিলে কি হয়েছিল, 4টি ক্রিয়ারত রিঅ্যাক্টর ছিল এবং দুটো নতুন রিঅ্যাক্টর। তাদের কিন্তু কি হয়, তাদের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে এবং তার মধ্যে যে ইউরেনিয়াম ছিল, গলিত যে পদার্থ ছিল, তেজস্ক্রিয় পদার্থ, সেগুলো কিন্তু অগ্নুৎপাতের মতন, যেমন অগ্নুৎপাত হয় সেরকম বেরিয়ে গিয়ে বায়ুকে প্রচুর পরিমাণ দূষিত করেছিল। এবং ফলে ওখানকার বহু মানুষ, মানে সঙ্গে সঙ্গে 31 জন মানুষ মারা গিয়েছিল এবং ওখানকার বহু মানুষ ক্যান্সার আক্রান্ত হয়েছিল। ফলে এটা কিন্তু একটা উল্লেখযোগ্য, চেরনোবিলে একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা মনে রাখবো, নিউক্লিয় রিঅ্যাক্টরের একটা দুর্ঘটনা সেখানে কিন্তু ঘটেছিল। এরপর ঘটেছিল 2011 সালের 11 মার্চ, সেটা জাপানের ফুকুশিমাতে ঘটেছিল। সেখানে কি ঘটেছিল না, সেখানেও ঠিক একই রকম ফুকুশিমাতে যে নিউক্লিয়, ওখানে একটা ভূমিকম্পের ফলে সুনামি এসেছিল এবং সুনামি ওই নিউক্লিয় রিঅ্যাক্টরে ধাক্কার ফলে কী হয়, নিউক্লিয় রিঅ্যাক্টরের যে কুলিং সিস্টেম বা ঠান্ডা করার যে প্রক্রিয়া সেটা নষ্ট হয়ে যায়। ফলে সেখানে ফাটল তৈরি হয় এবং সেখান থেকে প্রচুর গলিত কী বলবো তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে সমুদ্রে মিশে কিন্তু ওখানকার জল এবং বায়ুমণ্ডল দূষিত করে। কিন্তু সেখানে খুব বেশি হতাহত হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে কি না ক্যান্সার রোগ ধরা পড়ে পরবর্তীকালে। ফলে এই ধরনের নিউক্লিয় রিঅ্যাক্টরের যে দুর্ঘটনা সেটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে এখানেও আমাদের ব্যবহারটা অনেক বেশি আরও সেফটি ওয়েতে করা উচিত, ঠিক আছে? এরপর আমরা শেষ যে টপিকটা পড়ব সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, ঠিক নিউক্লিয় বিভাজনের উল্টোটা। ছাত্রীরা, আমরা এক্ষুনি আলোচনা করলাম যে নিউক্লিয় রিঅ্যাক্টরে আমরা প্রচুর পরিমাণের পারমাণবিক শক্তি উৎপন্ন করছি। তাহলে আমরা এটা বলতে পারি নিউক্লিয় রিঅ্যাক্টরের আরও একটা নাম, মানে একটা নাম দিতে পারি যে পারমাণবিক শক্তি উৎপাদন যন্ত্র। এখানে যে বললাম যে 1 টন মানে 1000 কেজি, তাহলে সেই 1 টন যে 10,000 টন কয়লা পুড়িয়ে
যে তাপ শক্তি পাচ্ছি সেটাই আমাদের কি হচ্ছে না, সেটাই আমাদের 1 কেজি ইউরেনিয়াম পুড়িয়ে আমরা ইউরেনিয়ামকে বিয়োজিত করে আমরা পাচ্ছি। তাহলে এই যে আমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কেন মানে এইটা কেন করব, কেন পারমাণবিক চুল্লি ব্যবহার করব? তাহলে ভেবে দেখো যে এই যে কয়লা, অফুরন্ত কয়লা, কয়লা তো আর অফুরন্ত নয়, মানে এই যে কয়লা বা বহু পরিমাণের ইউজ করছি আমরা বিদ্যুৎ শক্তির জন্য, তাহলে কিন্তু একসময় কয়লা ফুরিয়ে যাবে, অর্থাৎ একটা প্রচলিত শক্তি শেষ হয়ে যাওয়ার একটা মুখে আমরা সংকটের মুখে পড়তে পারি। কিন্তু আমরা সেই তুলনায় ওই একই শক্তি আমরা যখন 1 কেজি ইউরেনিয়াম পুড়িয়ে পাচ্ছি, ইউরেনিয়ামকে বিভাজিত করে পাচ্ছি, তাহলে কিন্তু এখানে আমাদের এখন যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু এরকম পারমাণবিক যে চুল্লিগুলো, যে নিউক্লিয় চুল্লিগুলো, সেখানে কিন্তু এই ধরনের পারমাণবিক বিক্রিয়া ঘটিয়ে আমরা কিন্তু ওই একই পরিমাণ শক্তি পেতে পারি বলে এটা একটা খুব ভালো আমরা বলতে পারি এফেক্ট। এছাড়াও কয়লা পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, আরও বেশি বায়ুকে দূষিত করছে, গ্লোবাল ওয়ার্মিং ঘটনাটা ঘটছে। ফলে এখানে কিন্তু নিউক্লিয় চুল্লিতে এই ধরনের ঘটনা নেই, তো কিন্তু তবুও এখানে আমাদের অনেক সেফটি ওয়েতে কাজ করতে হবে, যেহেতু গামা রশ্মি নির্গমন ঘটছে। ফলে এখানেও আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে চলো আমরা চলে যাই নিউক্লিয় সংযোজন। সেটা আসলে কি না, নিউক্লিয় সংযোজনের ঠিক উল্টোটা, একাধিক দুই বা ততোধিক হালকা মৌল যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌল গঠন করছে, তখনই তাকে বলা হচ্ছে কি না নিউক্লিয় সংযোজন। এই নিউক্লিয় সংযোজন কোথায় দেখা যায়? এই যে সূর্য পৃথিবীর শুরুর অনেক আগে থেকেই সূর্য রয়েছে, এবং সূর্য কি করছে না অনবরত আমাদের তাপশক্তি প্রদান করছে। তাহলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা সেই তাপশক্তি পৃথিবীর পৃষ্ঠে সমস্ত জীবজগৎ পাচ্ছে। তাহলে এই যে অফুরন্ত তাপশক্তি, তার পেছনে কারণটা কি যদি আমরা জানতে চাই, তাহলে এক কথায় বলা যায় সেটার জন্য দায়ী হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতেই কিন্তু ঘটনাটা প্রচুর পরিমাণ তাপশক্তিও উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ যদি দিই, দুটো ডয়টেরিয়াম অণু তারা যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন কি ঘটনা ঘটে আমরা দেখে নিই। 2H1 + 2H1 দুটো ডয়টেরিয়াম অণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে তখন হিলিয়ামের একটা আইসোটোপ তৈরি হচ্ছে, আর একটা নিউট্রন কণিকা এবং 3.27 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে দুটো ডয়টেরিয়াম যুক্ত হয়ে একটা হিলিয়াম আইসোটোপ, একটা নিউট্রন কণিকা ও 3.27 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। এটাকে যদি একটু অ্যানালিসিস করি, দেখুন দুটো ডয়টেরিয়ামের যে ভর আর একটা হিলিয়াম একটা নিউট্রনের ভর থেকে কিন্তু সেটা একটু বেশি, অর্থাৎ এই ভরটা এদের দুজনের মিলিত ভরটা কম। সেই যে হ্রাসপ্রাপ্ত ভর সেটাকেই আমরা যদি কনভার্ট করি শক্তিতে, তাহলে 3.27 MeV শক্তি এখান থেকে উৎপন্ন হচ্ছে। এবং আমাদের প্রথম যে বিক্রিয়া ছিল ইউরেনিয়ামের যে বিক্রিয়া, যেখানে আমরা নিউক্লিয় বিভাজনের বিক্রিয়া, সেখানে আমরা কত শক্তি পেয়েছিলাম? 200.6 MeV। তাহলে আমাদের চাক্ষুষ দেখে আমাদের মনে হবে ওই শক্তিটার পরিমাণ বেশি আর এই শক্তির পরিমাণটা কম, কিন্তু এখানে আমরা যদি কম্পেয়ার করি 1 গ্রাম হাইড্রোজেন যে নিউক্লিয় সংযোজন ঘটিয়ে যে শক্তি উৎপন্ন করবে, 1 গ্রাম ইউরেনিয়াম উৎপন্ন শক্তির থেকে 1 গ্রাম হাইড্রোজেনের উৎপন্ন শক্তি 7.3 গুণ বেশি। তার মানে ইউরেনিয়ামের যে ঘটনাটা আমরা দেখলাম সেখানে 200.6 MeV তৈরি হচ্ছে ঠিক কথা, কিন্তু গ্রামে যখন আমি কনভার্ট করে হিসেবটা করব তখন কিন্তু 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় কিন্তু যে শক্তি উৎপন্ন হবে সেটা ইউরেনিয়ামের থেকে 7.3 গুণ বেশি শক্তি। ফলে সংযোজনে কিন্তু বেশি শক্তি উৎপন্ন হচ্ছে। আর কি বলতে পারি না, একটা সংযোজন বিক্রিয়ায় আসলে কি ঘটাচ্ছে, দুটো ডয়টেরিয়াম নিউক্লিয়াসকে আমি যুক্ত করছি, অর্থাৎ দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তাহলে এই হালকা নিউক্লিয়াসকে যখন আমি একে অপরের কাছে নিয়ে আসবো, তাহলে কি হবে, কুলম্বীয় বাধা তৈরি হবে, বিকর্ষণ বল কাজ করবে। তাহলে তাদেরকে একসঙ্গে যুক্ত করার জন্য, একটা ভারী নিউক্লিয়াস তৈরি করার জন্য যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে তাদেরকে কাছে আনাটা বিকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে কাছে আনতে হবে। ফলে এই কাজটা করার জন্য প্রচুর পরিমাণের উষ্ণতা প্রয়োজন, অর্থাৎ ওই ডয়টেরিয়ামকে বা ওই নিউক্লিয়াস দুটোকে তাপীয়
নিউক্লিয়াসে পরিণত করতে হয়, অর্থাৎ প্রচুর পরিমাণ তাপশক্তি কিন্তু এখানে লাগে, যাতে তারা তাপীয় গতিশক্তি অর্জন করে এবং ওই কুলম্বীয় বাধাকে, বিকর্ষণ বলকে উপেক্ষা করে একে অপরের সঙ্গে সংযোগ ঘটিয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করতে পারে। এবং আমরা যদি দেখি যে সেটা মোটামুটি সেই যে উষ্ণতাটা তৈরি হয়, যে উষ্ণতায় দুটো নিউক্লিয়াস কুলম্বীয় বাধা, বিকর্ষণ বাধা অতিক্রম করে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা কিন্তু খুব একটা কম উষ্ণতা নয়, কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস বা 10⁻⁷ কেলভিন রেঞ্জের উষ্ণতা কিন্তু প্রয়োজন। তবেই কুলম্বীয় বল উপেক্ষা করে তারা কিন্তু একে অপরের সঙ্গে কী করে, মিশে গিয়ে নতুন একটা মৌল বা ভারী মৌল তৈরি করতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে। ফলে ওই অত উষ্ণতা তাপীয় গতি পাওয়ার জন্য, তাপীয় গতিশক্তি পাওয়ার জন্য ডয়টেরিয়ামগুলো বা পরমাণু নিউক্লিয়াসগুলো অত উষ্ণতা পেতে গেলে আমাদের কি করতে হয়, সংযোজনের আগে বিভাজন ঘটাতে হয়। অর্থাৎ বিভাজনে আমরা জানি প্রচুর শক্তি উৎপন্ন হয়, তাহলে বিভাজন ঘটিয়ে নিলে সেই তাপীয় শক্তি ওখান থেকেই পাওয়া যায়, ফলে সহজেই এই বিক্রিয়াটা ত্বরান্বিত হয়। সেটা আমরা মনে রাখবো যে তাপীয় একটা বৈশিষ্ট্য মনে রাখতে পারি যে তাপীয় নিউক্লিয় সংযোজনের পূর্বে কেন নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। ওই একটাই বলবো যে নিউক্লিয় সংযোজনে দুটো হালকা মৌল যেহেতু একে অপরকে বিকর্ষণ করে, কুলম্বীয় বিকর্ষণ বল দিয়ে বাধা দেয়, তাদের এই কুলম্বীয় বিকর্ষণ বলকে উপেক্ষা করে তাদেরকে সংযোগ ঘটানোর জন্য তাদের তাপীয় গতিশক্তির প্রয়োজন হয়। এবং এই তাপীয় গতিশক্তির জন্য প্রচুর, প্রায় 10⁻⁷ কেলভিন রেঞ্জের উষ্ণতা প্রয়োজন। সেই উষ্ণতার জন্য আমরা নিউক্লিয় সংযোগ বিক্রিয়া ঘটাই, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাই সংযোজনের পূর্বে। ঠিক আছে, আর কি আর আমরা মনে রাখবো যে এই যে নক্ষত্র বা সূর্যের মধ্যে যে বিক্রিয়াটা ঘটে সেটা আসলে কতগুলো চক্র কি বলবো, সাইকেল রিয়াকশন। সেখানে মেইনলি সূর্যের যে জ্বালানি সেটা হচ্ছে হাইড্রোজেন। সেই হাইড্রোজেন কি হয় না, চারখানা, এটার একটা লব্ধি বিক্রিয়া যদি আমরা ভাবি, সেখানে কি ঘটনা ঘটে না, 4টে হাইড্রোজেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে হিলিয়াম এবং 2টো পজিট্রন কণা তৈরি করে এবং কিছু শক্তি উৎপন্ন করে। তাহলে 4টে হাইড্রোজেন একে অপরের সঙ্গে যুক্ত হলো। আমরা জানি সূর্যের প্রচুর কয়েক কোটি যে কোরের যে তাপমাত্রা, সূর্যের যে ভেতরের যে অংশ তার যে তাপমাত্রা কয়েক কোটি, ফলে সেই তাপমাত্রায় এরা যথেষ্ট গতিশক্তি পায় হাইড্রোজেনগুলো। এবং হাইড্রোজেন নিউক্লিয়াসগুলো বা হাইড্রোজেন নিউক্লিয়াস মানে কি, হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন কণিকা নেই, আমরা জানি হাইড্রোজেনের যে প্রোটন কণিকা, অর্থাৎ ওই 4টে প্রোটন যখন একে অপরের সঙ্গে তাদের কুলম্বীয় আকর্ষণ বল উপেক্ষা করে সেই গতিশক্তি পায়, যখন তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে না, একটা হিলিয়াম, 2টো পজিট্রন এবং কিছুটা পরিমাণ শক্তি, সেটা কত 25 MeV, সেটাও কিন্তু অনেকটা শক্তি। ফলে এই শক্তি বিপুল তাপ শক্তি রূপে কিন্তু আমরা বিভিন্ন নক্ষত্র সূর্য থেকে পাচ্ছি। তাহলে এটাকে একটা লব্ধি বিক্রিয়া হিসাবে আমরা মনে রাখবো। আর এই পজিট্রন কি, ইলেকট্রন আর পজিট্রন, ইলেকট্রন যেমন নেগেটিভ আধানগ্রস্ত, পজিট্রন হচ্ছে ইলেকট্রনের সমান আধানযুক্ত পজিটিভ কণা, পজিটিভ আধানযুক্ত কণা। এর আধানের পরিমাণও কিন্তু কত না 1.6 × 10⁻⁻19 কুলম কিন্তু প্লাস। আর এর ভর কত, এর ভরও 9.1 × 10⁻⁻31 কেজি। ঠিক আছে, এর ভর আর এর আধান, ইলেকট্রনের ভর ও আধানের সঙ্গে সমান, শুধু ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর পজিট্রন হচ্ছে কি পজিটিভ। তাহলে 2টো পজিট্রন কণা, একটা হিলিয়াম, এরা যুক্ত হয়ে এদের দুজনের ভরের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে 4টে হাইড্রোজেনের ভরের মধ্যে, সেই ডিফারেন্সটাই কি হচ্ছে 25 MeV তাপশক্তি উৎপন্ন করছে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে নিউক্লিয় সংযোজনের যে ঘটনা সেটা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, আমরা বলবো সূর্য এবং বিভিন্ন নক্ষত্রগুলোর যে এই যে তাপশক্তির যে উৎস, সেটা কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় আমরা দেখি। এবং এই নিউক্লিয় সংযোজন যখন ঘটছে তখন হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে হিলিয়াম ও 2টো পজিট্রন কণা এবং কিছুটা পরিমাণ শক্তি নির্গত করছে। ঠিক আছে, তাহলে এই অংশটা তোমরা খুব ভালো করে পড়বে, এখানে পয়েন্ট করে করে তোমরা মনে রাখবে কি জায়গাগুলো আমরা পড়লাম। আর বইটা খুব ভালো করে পড়বে, আমার ভিডিওটা দেখবে। আর কিছু আমি ওয়ার্কশিট দিয়েছি, তার মধ্যে কিছু প্রশ্ন সলভ করতে দেয়া আছে, সেই প্রশ্নগুলো তোমরা সলভ করবে। যে কোনো সমস্যা হলে ক্লাসের দিন আমাকে জিজ্ঞেস করবে। আজকের মতন এইটুকুই, থ্যাংক ইউ।